শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, বর্ষার এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যা আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং নন্দিত ও গুণী চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কাজী হায়াতের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে 22তম জাতীয় চারুকলা প্রদর্শনী। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। রাত 8টা 20 মিনিটে থাকছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। তোমাকে বলতে আছি, আচ্ছা ডোলায় কো ঝুলাইয়া লাল নীল বেগুনি ফিতা এবার সেফটিবিন এই দিয়ে ক্যানভাস করতে পাঠাও। এইটা কিন্তু ভালো কইছেন চাচা। আমি ব্যস্তাম, আপনি ক্যানভাস করলেন, দুইজনে মিলে ব্যস্তলে ভালোই হবে। রাত 9টায় প্রচার হবে একক নাটক ভালোবাসা তারপরও। রাত 11:30টায় থাকছে ওয়াহিদা রাজ্জাক নিশার প্রযোজনা অনুষ্ঠান প্রবাস জীবন। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। দি ফাদার, দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, সিপাহী, দেশপ্রেমিক, আম্মাজান, ইতিহাস, ওরা আমাকে ভালো হতে দিল নার মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের পরিচালক কাজী হায়াত। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নন্দিত ও গুণী চলচ্চিত্র পরিচালক প্রযোজক কাজী হায়াত। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা, কেমন আছেন? ভালোই আছি। অনেক চলচ্চিত্র পেয়েছি, কিন্তু এখন আপনার বানানো সেই চলচ্চিত্র আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না, মানে একটু কেন দূরে সরে আছেন এই চলচ্চিত্র থেকে, সেটা একটু জানতে চাচ্ছি। দেখেন, সিনেমায় একটা বিষয় আছে যেটি অনেকেই স্বীকার করবে না, আমি অকপটে স্বীকার করি এবং বলতে পারি। আগে একটু ভূমিকা দিয়ে নিই। জি অবশ্যই। চালের ব্যবসা মনে করেন, আমি বগুড়া থেকে চাল আনছি, আর একজন আমার কম্পিটিটর আছে, সে যদি জিজ্ঞেস করে যে এই চালানে আপনার কত টাকা লাভ হলো, আমি কিন্তু কমিয়ে বলবো, সে আমার কম্পিটিটর। আর সিনেমার ব্যবসাটা পৃথিবীর অন্যান্য দেশে কেমন আমি জানি না, আমার দেশে একটি একেবারেই ভিন্ন প্রকৃতির। আপনি ছবিটি মহা ফ্লপ হয়ে গেছে, আপনি জানেন, কিন্তু তারপরেও যখন আপনি প্রযোজক পরিচালককে জিজ্ঞেস করবেন ছবিটি কেমন হলো, কেমন যাচ্ছে, না আছে মোটামুটি ভালোই গিয়েছে, অথচ টাকা নেই, 1 পয়সাও পায়নি, তারপরেও বলবে না মোটামুটি ভালোই গিয়েছে। তো আমি সে কথা না বলে আমি বলছি যে আমি এই ধরনের কথা কখনো বলি না, স্পষ্টবাদী সব জায়গায়। ছিন্নমূল নাম করে আমার সর্বশেষ ছবি দারুণভাবে ব্যর্থ হয়েছে, আচ্ছা আচ্ছা, যার ফলে আমি অনেক টাকা নষ্ট হয়ে গেছে। আমি এই মুহূর্তে চলচ্চিত্রে হাত দিচ্ছি না, তবে আমার এখনো কাকরাইলে একটি অফিস আছে। বিগত 2 বছর যাবৎ ভাড়া টাড়া সব দিচ্ছি, খরচ হচ্ছে প্রতি মাসে 20 থেকে 25 হাজার টাকা। টিকিয়ে রেখেছি অফিসটা, এখনো চেষ্টায় আছি সিনেমা বানাবো, কারণ এখনো আমি অন্য কোনো ব্যবসা জানি না, বুঝি না। আমার মাথার থেকে পায়া চুল পর্যন্ত সমস্তটুকু সিনেমা। 43 বছর জীবনের উৎকৃষ্ট সময়টা দিয়েছি সিনেমায়। সিনেমা নিয়ে আমার ভাবনা, সিনেমা নিয়ে আমার চিন্তা, সিনেমা নিয়ে আমার খাওয়া, সিনেমাই আমার সবকিছু। আচ্ছা আচ্ছা, তো এই যে বলেন 43 বছর ধরে আপনি সিনেমায় কাজ করছেন, সেই 1974 সাল থেকে আপনার শুরুটা হয়েছিল এবং আলমগীর কবিরের সাথে শুরুটা হয়েছিল আমরা জানি। সেই শুরুর গল্পটা একটু আমরা জানতে চাচ্ছি, কিভাবে আসা হলো, আপনার যাত্রাটা শুরু হলো কিভাবে করে? যাত্রাটা শুরু হলো প্রথম আমার পরিচালক মানে মমতাজ আলী সাহেবের সাথে। আচ্ছা।
মমতাজ আলী সাহেবের সাথে দুটো ছবি করলাম, অর্ধেক অর্ধেক, সোনার খেলনা আর কে আসল কে নকল। এরপরে আমি বেকার। একদিন আলমগীর কবির সাহেব আমাকে এফডিসিতে চিনতেন, আমাকে জানতেন, ওনার সাথে মাঝে মাঝে কথা বলতাম, কারণ আমার জানার খুব আগ্রহ থাকতো। আমি জানতাম যে আলমগীর কবির খুব গুণী লোক। আচ্ছা, উনি চলচ্চিত্রের উপর লেখাপড়া করেন, উনি চলচ্চিত্র তখন একটা কোর্সও করাতেন। আচ্ছা, তো সে কোর্সে অংশগ্রহণ না করার পরেও আমি ওনার সাথে মাঝে মাঝে উপযাচক হয়ে কথা বলতাম। হঠাৎ উনি একদিন বলে ফেললেন যে আপনি কি হাতে কাজ আছে এখন কোনো? আমি বললাম না। তখন উনি বললেন আমার সীমানা পেরিয়ে ছবিটা প্রায় শেষের পথে, আপনি কি একটু কাজ করবেন আমার ছবিতে? আমি কিন্তু পয়সা কড়ি বেশি দিতে পারবো না। পয়সা কড়ি, তখন আমি সহকারী পরিচালক হিসাবে পয়সা কড়ির উপর আমার কোনো লোভই ছিল না, সত্যি কথা বলতে কি। আমি বললাম হ্যাঁ করব। সেই থেকে ওনার সাথে কাজ করা। আচ্ছা, এবং এরপরে আবার মমতাজ আলী সাহেবের সাথে ইমান ছবিতে কাজ করা। ইমানের শুরুর দিকেই আমি নিজে দি ফাদার ছবি শুরু করে দিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আমরা আপনার যত চলচ্চিত্র পেয়েছি আমরা আপনার কাছ থেকে, সবগুলোর গল্প স্ক্রিপ্ট হচ্ছে আপনার লেখা। তো কখনো কি আপনি অন্যদের লেখা স্ক্রিপ্ট দিয়ে চলচ্চিত্র পরিচালনা করেছেন? আমি চেষ্টা করেছি, পারিনি। আসলে আমি পরবর্তীতে চিন্তা করেছি কেন পারলাম না। পারলাম না একটি মাত্র কারণে, সে হলো ফিল্ম অবজারভেশনের বিষয়, কনসেপশনের বিষয়। আমি মনে করি একজন পরিচালক সর্বপ্রথম পর্দায়, ছবিটি নির্মাণের পূর্বে পর্দায় সে দেখে এবং তার দেখাটাই এক্সিকিউট করে পুরো টিমটা, শিল্পী, অন্যান্য কলাকুশলী। তো আমার অবজারভেশনটা একজন লেখক লিখে দিলে সেই লেখকের অবজারভেশনটা আমি মাথায় নিতে চেষ্টা করেছি, দুবার পারিনি। কোথায় যেন ব্যত্যয় ঘটে মনে হয়। আর একজন বিখ্যাত লেখকের কাছে আমি প্রথম ছবিটা নিয়ে গিয়েছিলাম। উনি ওই ইংরেজের অভিনয় করার কথা শুনে টুনে উনি খুব মানে ভাবছিলেন যে এটা কোনো সিনেমাও হবে না, আলটিমেটলি হবে না কিছুই। তো উনি আমাকে খুব অবজ্ঞা করেছিলেন। তারপর আমি ভাবলাম উনিও তো মানুষ, আমিও মানুষ, আমিও লেখাপড়া করে এসেছি, তো আমি কেন লিখতে পারবো না? আমার কনসেপশনে যা আছে সেটাই তো সিনেমা হবে। আমি যেটা বলে দিচ্ছিলাম উনি সেটাই লিখছিলেন, তো আমি কেন, আমার লেখা কেন হবে না? এবং অনেকটা জিদের বশবর্তী হয়ে আমি সিনেমা লোকেশনে লিখতাম। আর এর ফলে এই ঘটনাগুলো দেখে আমার ছবির যারা শিল্পী ছিলেন, বিশেষ করে বুলবুল ভাই, শ্রদ্ধেয় ব্যক্তি, সীমানা পেরিয়েতে উনি নায়ক ছিলেন, আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তো বুলবুল ভাই আমার ক্যামেরাম্যানের সাথে খুব বলতেন, কথাবার্তা বলতেন, ব্যঙ্গ করে বলতেন, উইটি করে কথা বলতেন। উনি বলতেন যে এগুলো কি হচ্ছে, ইয়ার কি ফাজলামি হচ্ছে, এটা কোনো সিনেমা হচ্ছে। এবং আমাকে ভালোভাবে শিডিউল টিডিউল আমি ডাকলে খুব একটা মানে আগ্রহ প্রকাশ করতেন না। তারপরে যখন প্রিমিয়ার শো হলো ছবিতে, ওনাকে আমি ডাকলাম প্রিমিয়ার শোতে। উনি ছবিটি দেখে কাঁদলেন লাস্ট শেষ দৃশ্যে। আচ্ছা, আচ্ছা। এবং আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, হায়াত, আমাকে ক্ষমা করবেন, আমি না জেনে আপনার উপর অনেক অবিচার করেছি। আপনি যে এত ভালো সুন্দর ছবি বানিয়েছেন এটা আমি বুঝতে পারি। এটা আমাকে আরো ইন্সপায়ার্ড করেছিল। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আমরা অনেকগুলো পেয়েছি, যেমন আম্মাজান আছে, ত্রাস আছে, দাঙ্গা আছে, ইতিহাস, দেশপ্রেমী, অনেক। এবং সবগুলোই কিন্তু জীবনধর্মী বা সামাজিক অ্যাকশনধর্মী এরকমই গল্প বলা যায়। তো কেন এই ধরনের গল্পকে নিয়েই কেন কাজ করেছেন? আগ্রহটা কেন হলো? কখনো অন্য গল্পকে নিয়ে কিন্তু খুব কম আমরা দেখিনি খুব একটা কাজ করতে, কেন এই আগ্রহটা হয়েছে? আমার ছবি
জীবনের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, বাণিজ্যিক ছবি হলেও। জি। নাচ গানের ছবি মানেই বাণিজ্যিক ছবি, তা হওয়া সত্ত্বেও আমি জীবনের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ গল্পটাও একেবারে জীবন ঘনিষ্ঠ করার চেষ্টা করেছি। এই মাটি থেকে উঠে আসা গল্প নিয়ে সিনেমা তৈরি করার চেষ্টা করেছি এবং গল্প তৈরি করেছি সেইভাবে, জি। যেমন স্টুডেন্ট পলিটিক্স, ত্রাস, তারপর একজন মুক্তিযোদ্ধার হতাশা, দাঙ্গা, 4টি মুক্তিযোদ্ধা ছেলের হতাশা, যন্ত্রণা, তার আম্মাজান পেয়েছি আমরা একটা আম্মাজান। রকমের, হ্যাঁ। আম্মাজান একটা বিশেষ গল্প, এটি সাধারণত হয় না, কিন্তু এর পেছনেও কারণ আছে। আচ্ছা আচ্ছা। এই গল্পটির পেছনেও একটি ঘটনা আছে, একটু সময় লাগবে বলতে। আমি তখন ফার্স্ট ইয়ারের ছাত্র। আমার মা কে নিয়ে, আমার মার হার্টের ভালভুলার ডিজিজ ছিল। আমার বাড়ি গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রামে মধুমতির পাড়ে। আমি মাকে চিকিৎসার জন্যে খুলনার বড় ডাক্তার ছিলেন আজিজুর রহমান সাহেব, আচ্ছা। তাকে দেখাতাম, প্রতি সপ্তাহে নিয়ে যেতাম। মা লঞ্চের লেডিস কেবিনে বসে থাকতো। আমি সকাল 10টায় আমার ঘাটের থেকে উঠতাম, বিকেল 4:30 টু 5টার মধ্যে খুলনা পৌঁছাইতাম, মাকে দেখিয়ে আবার সন্ধে 7টার লঞ্চে ব্যাক করতাম। সেই সন্ধে 7টার লঞ্চটা এসে পৌঁছাতো আমার ঘাটে ভোরে। আচ্ছা। তো একদিন আমার মাকে লেডিস কেবিনে বসে রেখে আমি পাশে বসতাম, যাতে মার কোনো কিছু, মা তো লাগলে হয়তো সাহায্য করতে হঠাৎ পারবে। অজ্ঞান হয়ে পড়তেন। আচ্ছা আচ্ছা। বড়দিয়া নাম করে একটি স্টেশন ছিল, যে স্টেশনে এসে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে যেত। তো আমি তো আর লেডিস কেবিনে যেয়ে বসতে পারবো না, আর উপরেও যেতে পারবো না, আমি মার ওই একটু দূরে বসে থাকতাম। হঠাৎ একদিন রাত্রে বড়দিয়া থেকে ছাড়ার পরে আমি একটু চিৎকার শুনলাম। আমি মানে ঘুম এসে গেছে, আমি চিৎকার শুনলাম। চিৎকার শুনে দেখি মা, আমি দৌড়ে গেছি, দেখি মা একটা লোককে ধরার জন্যে এবং চেষ্টা করছে এবং গালি দিয়ে ধরার চেষ্টা করছে। লোকটা হাত পিছলে চলে গেল। বিষয়টি আমাকে খুব কষ্ট দিয়েছিল। আমি এরপরে ওই লঞ্চের কেবিনে, মায়ের কেবিনে ঢুকে মায়ের হাত ধরে 2.5 ঘন্টা বসেছিলাম। আমার মাও কিছু বলেনি, আমিও কিছু বলিনি। আমি কি জিজ্ঞেস করব আমার মাকে, আর মা আমাকে কি বলবে? আর এ থেকেই আম্মাজানের জন্ম। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আপনার যতগুলো চলচ্চিত্র আমরা দেখেছি, সব চলচ্চিত্র বেশিরভাগই আমরা চিত্রনায়ক মান্নাকে দেখেছি, এবং কাজী হায়াতের সিনেমা মানেই হচ্ছে মান্না, এরকম একটা ব্যাপার ছিল। তার সাথে কাজ করা হয়েছিল, এই যে সম্পর্কটা ছিল সেটা কেমন ছিল? মান্নার সাথে আমার সম্পর্ক আস্তে আস্তে গভীরে পৌঁছাতে পৌঁছাতে একেবারে পিতা পুত্রের মতোই হয়ে যায়। ও আমার অলক্ষ্যে বলতো যে আমার বাবা জন্ম দিয়েছে, আর চলচ্চিত্রে আমাকে জন্ম দিয়েছে কাজী হায়াত। আচ্ছা। আর ওর একটা বৈশিষ্ট্য ছিল, আমার ব্যক্তিগত জীবনের সব কিছু কপি করার চেষ্টা করত। আচ্ছা আচ্ছা। আমি যেভাবে কথা বলি সেইভাবে কথা বলার চেষ্টা করত। ও বক্তৃতা দেওয়া জানতো না স্টেজে, আমাকে দেখতো বক্তৃতা দেই, ওটা দেখে সে বক্তৃতা দেওয়াও শিখে গেছিল। অর্থাৎ ও আমার সমস্তটুকু কপি করার চেষ্টা করত। আর অভিনয়ের বেলায় প্রত্যেকটি শটে আমি ওকে দেখিয়ে দিতাম। আচ্ছা আচ্ছা। যার ফলে ওর যত দোষ ছিল, মানে অভিনয়ে, উচ্চারণে যে দোষগুলি, যে ত্রুটিগুলো ছিল, সেই ত্রুটিগুলো আমি মুক্ত করে
জি। ওকে পর্দার সামনে আনার আপ্রাণ চেষ্টা করেছি এবং আমার মনে হয় সাকসেসও হয়েছিলাম, যার ফলেই মান্না আমার মনে হয় একটি জায়গায় পৌঁছাতে পেরেছি। অবশ্যই, জি। তো এত উল্লেখযোগ্য কাজ ছিল এবং সব কাজের স্বীকৃতি যখন পাওয়া যায় সেটার একটা আনন্দ অন্যরকম থাকে। তো আপনি এখন পর্যন্ত আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এছাড়া আরো অনেক পুরস্কার পেয়েছেন, অনেক কিছু পাওয়া হয়েছে, তবু কি কোনো আফসোস আছে? না, আমার কোনো আফসোস নেই। আমাকে সবচাইতে বড় পুরস্কার দেয় আমার দেশের জনগণ। অবশ্যই। যখন আমি রিকশায় উঠি, অনেক সময় গাড়িতে না পেয়ে, আমার গাড়ি ড্রাইভার থাকে না, অনেক সময় রিকশায় উঠি, যখন রিকশাওয়ালা বারবার ফিরে দেখে আমাকে এবং ফিরে দেখার পরে যখন আমাকে নামিয়ে দেয়, তখন আমি ভাড়াটা দিতে যাই, সেই রিকশাওয়ালা যখন বলে যে স্যার লাগবে না ভাড়া, আপনি আমার গাড়িতে উঠছেন, আমার জীবন ধন্য, জি। আমার মনে হয় এ আমার অনেক বড় পুরস্কার। অবশ্যই, ভক্তদের ভালোবাসা অন্যরকম একটা পাওয়া। জি। আমি নিউ মার্কেটে গিয়েছি, একটি মহিলা দৌড়ে এসেছে একটা পান নিয়ে, তার দোকান ছেড়ে, স্যার এই পানটা খান। আমি তখন ফাজলামি করে বললাম যে কি কোনো ওষুধ টষুধ মিশায় আনছো পানের সাথে যে বিষ টিষ খাওয়ায়, এইগুলো আমাকে অজ্ঞান করার জন্যে? জি। তুমি কি অজ্ঞান পার্টির লোক? বললো স্যার কি বলেন, কেঁদে দিল মেয়েটা, মহিলা। আপনারে দেখছি দূর থেকে, আপনি জানি আমি পান খান, সেই জন্য একটা পান বানায় নিয়ে আইছি, যদি পানটা খান আমার জীবন ধন্য হবে। অবশ্যই, তো এটা অনেক বড় পাওয়া। জি। এটি আমার অনেক বড় পুরস্কার। ওই পুতুলের চাইতে, ঘরের পুতুলের চাইতে 8টা জাতীয় চলচ্চিত্র পুরস্কার আছে, প্রযোজক সমিতির পুরস্কার আছে, আন্তর্জাতিক পুরস্কার আছে। তার চাইতে আমার এই দেশের জনগণের যে পুরস্কার, ভালোবাসাটা, জি, এই অনেক বড় আমি মনে করি। জি। আর একটা জিনিস জানতে চাচ্ছি যে এই যে ভক্তদের ভালোবাসা, এই যে কাজী হায়াত যে জানেন, সবাই কিন্তু আপনার যে বললাম প্রথমে যে অ্যাকশন ধর্মী এতগুলো সুপার ডুপার হিট সব চলচ্চিত্র পাচ্ছে, এর মাঝখানে অনেক আগে আপনি একটি হয়তো ভালোবাসার গল্প নিয়ে চলচ্চিত্র করেছিলেন এবং সেটা হয়তো অন্যগুলোর মতো এত হিট হয়নি, একটু ব্যর্থ হয়েছিল। তো সামনে কি আমরা আবার কোনো এরকম প্রেমের গল্প পেতে পারি আপনার কাছ থেকে? আমার স্ত্রী সব সময় বলে তুমি আর প্রেমের গল্প তৈরি করো না। আচ্ছা। কারণ তুমি প্রেম বোঝো না, তুমি যেটা ভালো বোঝো সেটা করো, তুমি সাইকোনেস ভালো বোঝো সেটাই করো। আচ্ছা আচ্ছা। তো আমার গল্পে দেখে থাকবেন, আম্মা জানে, মান্না ইজ নট হিরো, মান্না ইজ ভিলেন এবং একজন সাইকো। তো এই সাইকোনেসটা আমার হাতে ভালো লিখতে পারি আমি। তো যদি ভবিষ্যতে আরো ছবি বানাই, এমনই হবে। আচ্ছা আচ্ছা। আর আমি জানি সারা পৃথিবীতে সাইকোনেসটা, একটা চরিত্রে যদি সাইকোনেস থাকে, সেই চরিত্রটা পছন্দ করে সিনেমার, নাটকের, গল্পের। আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের ম্যাক্সিমাম গল্পে আমি যতটা গল্প পড়েছি, ওনাকে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, ওনার ম্যাক্সিমাম গল্পের নায়ক নায়িকা অথবা সবগুলো চরিত্রই কিছুটা সাইকো থাকে। আর আমার মনে হয় ওনার জনপ্রিয়তার পেছনে এটি একটি কারণ। অবশ্যই। তো আমরা আশা করছি আগে এত সুপার ডুপার হিট বিভিন্ন ধরনের চলচ্চিত্র পেয়েছি, এখন হয়তো একটু কাজ কম করছেন, কিন্তু সামনে আমরা আবার হয়তো আপনার কাছ থেকে সেরকম চলচ্চিত্র পাবো। কথা বলতে অনেক ভালো লাগছিল। আসলে আপনাকে পেয়ে এত অল্প সময় আমাদের কথা শেষ হলো না, তবু শেষ করতে হচ্ছে। শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ, শুভ সন্ধ্যার দর্শকদের ধন্যবাদ। অনেক কিছু বললাম, যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করবেন, সময় নেই বেশি, যে কোনো মুহূর্তে চলে যাব। যদি কোনো কিছু করে থাকি, দর্শকদের কষ্ট দিয়ে থাকি, চলচ্চিত্রের কোনো মানুষদের কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করে দেবেন আমাকে।
প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।